স্নেহের ছাত্রছাত্রীরা, করোনা পরিস্থিতির জন্য তোমরা এখন স্কুল আসতে পারছো না। সেই জন্য তোমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে পড়ানোর ব্যবস্থা করানো হয়েছে। তোমরা মন দিয়ে শোনো। আমরা যে পড়াটা পড়াবো সেটা মন দিয়ে শুনবে। তারপর সিলেবাস ভিত্তিক যে প্রশ্নগুলো, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেইগুলো নিয়ে তোমাদের আলোচনা করব। তোমরা সেগুলো উত্তর খোঁজার চেষ্টা করবে। যেগুলো সমস্যা থাকবে সেগুলো আমাদের পরে জানাবে। আজ তোমাদের কৃষিকাজের যে চ্যাপ্টার রয়েছে, এই চ্যাপ্টার নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি। কৃষিকাজ নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে কৃষিকাজ কি সেটা জানাটা খুবই প্রয়োজন। কৃষিকাজ বলতে মূলত জমি থেকে যে ফসল উৎপাদন করা হয় তাকেই এক কথায় বলা হয় কৃষিকাজ। তবে জিমারম্যান কিন্তু কৃষিকাজ বলতে কেবলমাত্র ফসল উৎপাদনকেই বোঝাননি। এর সঙ্গে তিনি পশুপালন, মাছ চাষ, এছাড়াও ডেয়ারি বা পোলট্রি এবং বনসৃজন এগুলোকেও তিনি এর অন্তর্ভুক্ত করেছেন। ঠিক আছে? তবে তোমাদের সিলেবাস অনুযায়ী আমরা কৃষিকাজ বলতে মূলত ফসল উৎপাদনকেই বোঝাবো। এবারে তোমাদের আলোচনায় আসি ভারতীয় কৃষির বৈশিষ্ট্য নিয়ে। আমি পয়েন্ট আকারে প্রত্যেকটা পয়েন্ট ব্যাখ্যা করব, তোমরা একটু শোনো। ভারতীয় কৃষির বৈশিষ্ট্য হিসাবে আমরা প্রথম বলতে পারি যে এখানকার কৃষিকাজ হচ্ছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি। জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে আমরা সেই ধরনের কৃষিকেই বলবো কেবলমাত্র নিজেদের ভরণ পোষণের জন্যই যে কৃষিকাজটা করা হয়। অর্থাৎ এখানে যে ফসল উৎপাদনটা করা হয় বা সেখান থেকে যে ফসলটা উৎপাদিত হয় তা নিজেদের ভরণ পোষণের জন্যই সে সমস্ত কিছু শেষ হয়ে যায়। উদ্বৃত্ত বলে কিছু থাকে না। এর কারণ অবশ্য রয়েছে। তার কারণ হচ্ছে যে ভারতের আমরা যদি দেখি কৃষিকাজগুলো যদি দেখি তো অধিকাংশ ক্ষেত্রে কিন্তু প্রাচীন পদ্ধতিতে কৃষিকাজটা করা হয়। প্রাচীন পদ্ধতি বলতে বেশিরভাগ ক্ষেত্রেই কৃষিকাজটা করা হয় মনুষ্য শ্রমভিত্তিক এবং পশু শ্রমকে কাজে লাগিয়ে। এখানে বিভিন্ন কারণের জন্য এখানে কোনো আধুনিক যন্ত্রপাতি তেমনভাবে ব্যবহার করা হয় না। সে কারণে আমরা দেখতে পাই যে ভারতীয় যে কৃষি ব্যবস্থাতে ফসল যে উৎপাদন সেটা খুবই সামান্য হয়। তো এই ফসলগুলো যেহেতু ফসল উৎপাদনের পরিমাণ কম, অর্থাৎ এখানে মাথা পিছু উৎপাদনের পরিমাণটা এতটাই কম থাকে যে নিজেদের ভরণ পোষণের জন্যই কিন্তু সেগুলো সমস্ত শেষ হয়ে যায়। ফলে উদ্বৃত্ত বলতে তেমনভাবে থাকে না। তবে যেটুকু উদ্বৃত্ত থাকে সেটা মূলত স্থানীয় বাজারেই বিক্রি করা হয়। ফলে ভারতীয় কৃষি কোনোভাবেই আন্তর্জাতিক বাজারে কিন্তু বিক্রি করা বা আন্তর্জাতিক বাণিজ্য ভিত্তিক কিন্তু কখনোই নয়। পুরোপুরি হচ্ছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি। ঠিক আছে? ভারতীয় কৃষির 2 নম্বর বৈশিষ্ট্য হলো কৃষির উপর জনসংখ্যার চাপ। তোমরা জানো যে ভারত পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ। 2011 সালে ভারতবর্ষে জনসংখ্যা ছিল প্রায় 121 কোটির মতো, কিন্তু বর্তমানে যদি আমরা হিসেবে দেখি তো এটা প্রায় 130 কোটির কাছাকাছি চলে গেছে। ফলে জমি একই পরিমাণে রয়েছে, কিন্তু জনসংখ্যার পরিমাণ আস্তে আস্তে বাড়ছে। স্বাভাবিকভাবে কৃষি জমি তো আর বাড়ছে না, বরং কৃষি জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে কৃষি জমি হয়তো কমে যাচ্ছে, কিন্তু জনসংখ্যার পরিমাণ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তাই কৃষি জমির ওপর জনসংখ্যার চাপ কিন্তু খুব বেশি পরিমাণেই দেখা যাচ্ছে। তোমরা যদি তোমাদের পরিবারের দিকে যদি লক্ষ্য রাখো তো দেখা যাবে যে এরকম একটা আমি উদাহরণ এই প্রসঙ্গে বলি যে কোনো পরিবারে হয়তো প্রথমে 5 জন সদস্য ছিল এবং সেই পরিবারের জমির পরিমাণ হয়তো 5 বিঘা। তাহলে 5 বিঘা জমিতে 5 বিঘা জমিতে জনসংখ্যার চাপ রয়েছে 5 জনের। কিন্তু বর্তমানে যদি ওই পরিবারের জনসংখ্যা যদি 10 জন হয়, তাদের তো আর জমি বাড়ছে না, তাদের জমি তো 5 বিঘেই রয়েছে। ফলে এখন 5 বিঘে জমিতে জনসংখ্যা চাপ বেড়ে হয়ে গেল 10 জন। ফলে
ফলে ভারতবর্ষে জনসংখ্যা এতটাই বেশি হয়ে যাচ্ছে যে কৃষি জমির ওপর মানুষের জনসংখ্যার চাপটা কিন্তু দিনে দিনেই বাড়ছে। ঠিক আছে। ভারতীয় কৃষির 3 নম্বর বৈশিষ্ট্য হলো কৃষিতে পশু শক্তির প্রাধান্য। বর্তমানে হয়তো কৃষিতে পুরোপুরি পশু শক্তি হয়তো প্রাধান্য দেখা যায় এমন বলবো না, কিন্তু অনেক জায়গায় রয়েছে যেখানে এখনও পর্যন্ত কিন্তু প্রাচীন পদ্ধতিতেই কৃষিকাজ করা হয়। সেখানে আমরা দেখতাম, যারা তোমাদের বাড়িতে হয়তো বয়স্করা রয়েছে তাদের অনেকেই কাছেই জানতে পারবে যে কৃষিকাজগুলোতে আগে পশু বিশেষ করে বলদ বা গরু, এদের মাধ্যমেই কিন্তু লাঙলের সাহায্যেই হাল করা হতো বা লাঙল করে মাটি কর্ষণ করা হতো। এমনকি মাটি কর্ষণের পর সেখানে সেই মাটিগুলোকে সমান করার জন্য যে মই দেওয়া হতো, সেখানেও পশু শক্তিকে কাজে লাগানো হতো। ফলে কৃষিকাজে অর্থাৎ ভারতীয় কৃষিতে পশু শক্তির ব্যবহার কিন্তু আগে খুব বেশি পরিমাণেই ছিল। তবে বর্তমানে কিছু কিছু ক্ষেত্রে ট্রাক্টরের ব্যবহার রয়েছে, কিন্তু ট্রাক্টরের ব্যবহার থাকলেও কিন্তু মাটিগুলোকে সমান করার পর, অর্থাৎ মাটি কর্ষণ করার পর যে মাটি সমান করতে হয় সেক্ষেত্রে মই দিতে হয়। তো মই দেওয়ার ক্ষেত্রেও এখনও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পশু শক্তি অর্থাৎ গরুকে ব্যবহার করতে আমরা দেখতে পাই। তাই ভারতীয় কৃষির আর একটা অন্যতম বৈশিষ্ট্য হিসাবে আমরা বলতে পারি যে এখানে কৃষিতে আধুনিক যন্ত্রপাতি বর্তমানে ব্যবহার হলেও কিন্তু এখনও কিছু কিছু ক্ষেত্রে পশু শক্তির প্রাধান্য দেখতে পাওয়া যায়। ভারতীয় কৃষির 4 নম্বর বৈশিষ্ট্য হলো মৌসুমি বৃষ্টির উপর নির্ভরতা। আচ্ছা, তোমরা জানো যে ভারতের অধিকাংশ যে কৃষিকাজটা, বেশি কৃষিকাজ যদি আমরা দেখে যাই তা মূলত হচ্ছে বর্ষাকালেই হয়। আর ভারতে এই বর্ষাকাল অর্থাৎ এই যে বৃষ্টির পরিমাণটা অনেকাংশেই নির্ভর করে থাকে মৌসুমি বায়ুর ওপর। কিন্তু এই মৌসুমি বায়ুর আগমন এবং প্রত্যাগমন সারা বছর কিন্তু সমানভাবে হয় না। আমরা কখনো কখনো দেখি যে মৌসুমি বায়ু হয়তো বা মৌসুমি বায়ুর যে সময় আসার কথা হয়তো সেই বছর নির্দিষ্ট সময়ে আসছে না। ফলে দেখা যাচ্ছে যে ওই বছর বৃষ্টির পরিমাণটা খুবই কম হচ্ছে। আর বৃষ্টির পরিমাণ কম হলে সেক্ষেত্রে তার প্রভাব কিন্তু আমাদের ভারতীয় কৃষির ওপর পড়ছে, অর্থাৎ সেই বছর ফসল উৎপাদন তেমনভাবে হয়তো দেখতে পাচ্ছি না। ঠিক আছে। তাই ভারতীয় কৃষি পুরোপুরি হচ্ছে মৌসুমি বায়ুর উপরে নির্ভর করে। মৌসুমি বায়ু যদি ঠিক সময়ে আসে, তার ফলে যদি বৃষ্টির পরিমাণ যদি ঠিক মতো হয়, তাহলে ভারতে কৃষিকাজটা হয়তো সেই বছর ভালোভাবে হয়। আর যে বছর ব্যাঘাত ঘটে, অর্থাৎ মৌসুমি বায়ু ঠিক মতো এলো না, সে বছর কৃষিকাজের উপর অর্থাৎ কৃষিকাজের যে পরিমাণটা সেটা অনেকটাই কমে যায়। তাই আমরা বলতে পারি যে ভারতীয় কৃষি ব্যবস্থা পুরোপুরি মৌসুমি বায়ুর ওপরই নির্ভরশীল। ভারতীয় কৃষির 5 নম্বর বৈশিষ্ট্য জলসেচের ব্যবহার। আমি আগের পয়েন্টে বলেছি যে ভারতীয় কৃষি পুরোপুরি মৌসুমি বায়ুর উপর নির্ভরশীল, কিন্তু কোনো ক্ষেত্রে মৌসুমি বায়ু যে সময় আসার কথা হয়তো সেই নির্দিষ্ট সময় এলো না। এবার মৌসুমি বায়ু যদি কখনো দেরি করে আসে, ফসল উৎপাদনের যে সময়টা সেটা তো আর পিছিয়ে দেওয়া যাবে না। তখন সেক্ষেত্রে কৃষিকাজ করার জন্য জলসেচের ব্যবস্থা করা হয়। তখন হয়তো কোনো পুকুর থেকে বা কোনো খাল থেকে সেখান থেকে জলসেচ করে, মেশিনের মাধ্যমে জলসেচ করে কৃষিকাজ তখন করা হয়ে থাকে। এছাড়াও বর্ষাকাল ছাড়াও তো আমাদের এখানে সারা বছরই প্রায় হচ্ছে কৃষিজ ফসল হয়, যেমন আমরা শীতকালে হয়, কিন্তু শীতকালে তো আর মৌসুমি বায়ু নেই বা মৌসুমি বায়ুর ফলে তো এখানে আর বৃষ্টিপাত হয় না। তো তখন কৃষিকাজ করার জন্য অর্থাৎ শীতকালে যে রবি শস্যর জন্য তখন আমাদের কিন্তু পুরোপুরি নির্ভর করতে হয় জলসেচের ওপর। তাই ভারতীয় কৃষি ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো যে কৃষিকাজের ক্ষেত্রে জলসেচ অবশ্যই দরকার। ওকে। 6 নম্বর বৈশিষ্ট্য যে ক্ষুদ্রাকৃতি জমি জোত, অর্থাৎ ভারতীয় কৃষি যে জমির যে পরিমাণগুলো সেটা বংশ পরম্পরায় ভাগ হয়ে যায়। তো ভাগ হয়ে যাওয়ার জন্য জমিগুলো যত দিন যাচ্ছে ততই আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। আমি একটা উদাহরণ প্রসঙ্গে তোমাদের বলি যে কোনো পরিবারের যে হেড, যে আমরা যাকে, সেটা তোমার বাবাও হতে পারে বা দাদুও হতে পারে। তো আমি ধরে নিই যে তোমার দাদু হচ্ছে পরিবারের হচ্ছে প্রধান। তো
ওনার হচ্ছে 5 বিঘে জমি রয়েছে। তো এখন জমিটা ওনার একাই হচ্ছে 5 বিঘে জমি, ওনার ওই 5 বিঘে জমি উনি একাই ভোগ করছেন। তো ওই পরিবারের যে হেড, ওনার হয়তো ধরা যাক যে 5 জন ছেলে। তো পরবর্তীকালে ওই 5 বিঘে জমিটা তাহলে 5 জন ছেলে মেয়ের মধ্যে ভাগ হয়ে যাবে। তখন মাথাপিছু যে জমির পরিমাণ কত হয়ে যাবে? তখন হচ্ছে 1 বিঘে করে হয়ে যাবে। আবার ওই 5 জন যে ছেলে যে 1 বিঘে করে জমি পেল, তো তাদের যদি কোনো ছেলে বা সন্তান থাকে, তো তাদের মধ্যেও আবার জমিটা যদি ভাগ হয়ে যায়, তখন আমরা দেখতে পাবো যে এই মাথাপিছু যে জমির পরিমাণটা, সেটা আস্তে আস্তে বংশ পরম্পরায় ছোট ছোট হয়ে যাবে। ঠিক আছে? তো যেহেতু ভারতবর্ষের জনসংখ্যা খুবই বেশি, তো স্বাভাবিকভাবে হচ্ছে যে কৃষি জমিগুলো আর কিন্তু বড় বড় নেই, সমস্ত জমিগুলোই আস্তে আস্তে ছোট ছোট হয়ে যাচ্ছে। তাই ভারতীয় কৃষির অন্যতম বৈশিষ্ট্য হলো ক্ষুদ্রাকৃতি জমি জুত। ভারতীয় কৃষির 7 নম্বর বৈশিষ্ট্য কীটনাশক ও রাসায়নিক সারের অনিয়ন্ত্রিত ব্যবহার। আমি আগেই বলেছি যে ভারতের জমিতে জমির পরিমাণ কম, কিন্তু জনসংখ্যার পরিমাণ কিন্তু খুবই বেশি। ফলে কৃষি জমির ওপর জনসংখ্যার চাপ দিনে দিনেই বাড়ছে। সেই জনসংখ্যার এই যে চাপ যে বাড়ছে, অর্থাৎ এত মানুষকে তার খাদ্যশস্য দেওয়ার জন্য বা তার ভরণ পোষণের জন্য জমিগুলোকে কিন্তু বারবারই হচ্ছে কৃষিজ ফসলগুলো উৎপাদন করতে হচ্ছে। তো এখন স্বাভাবিকভাবে যদি কৃষি জমিতে স্বাভাবিক নিয়মে যদি কৃষিকাজ করা হয়, তাহলে কৃষি উৎপাদনের পরিমাণ কিন্তু তেমনভাবে হবে না। তাই মানুষ এখন কি করছে না, জমিগুলোর ওপর কৃষি মানে বিভিন্ন ধরনের কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করছে, এই কারণেই যাতে ফসল উৎপাদনের পরিমাণ বেড়ে যায়। তো কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার করলে হয়তো প্রথম ফসল উৎপাদনটা খুব বেশি হবে, কিন্তু জমির যে স্বাভাবিক যে গুণ বা উর্বরতা, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। ফলে এই কীটনাশক রাসায়নিক সার যত ব্যবহার করা হচ্ছে, ভারতীয় কৃষির যে জমিগুলো বা জমি জোতগুলোর তাদের উর্বরতা শক্তি কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। ঠিক আছে? তা সত্ত্বেও কিন্তু মানুষ তার সাময়িকভাবে তাদের উৎপাদনটা বেশি বাড়ানোর জন্য তারা এই জমির ওপর বিভিন্ন ধরনের কীটনাশক এবং রাসায়নিক সার তারা ব্যবহার করে চলেছে। ভারতীয় কৃষির 8 নম্বর বৈশিষ্ট্য খাদ্যশস্যের প্রাধান্য। আমরা সারা ভারতবর্ষ জুড়ে যদি আমরা লক্ষ্য করি, তো এখানে মূলত বেশিরভাগ ক্ষেত্রে খাদ্যশস্যই বেশি পরিমাণে উৎপাদন করা হয়। অন্যান্য শস্য তেমনভাবে আমরা দেখতে পাই না, তবে আঞ্চলিকগতভাবে সেখানে হয়তো কিছু স্বল্প পরিমাণে জমিতে অন্যান্য ধরনের ফসল হয়তো ফলানো হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যদি লক্ষ্য করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে খাদ্যশস্যই বেশি পরিমাণে এখানে চাষ করা হয়। যেমন আমাদের পশ্চিমবঙ্গে যদি আমরা দেখি, যে পশ্চিমবঙ্গ মূলত হচ্ছে এখানে ধানের উৎপাদনটা বেশি হয়, অর্থাৎ ধান খাদ্যশস্য। আবার আমরা যদি পাঞ্জাব হরিয়ানাতে লক্ষ্য করি, তো এখানেও যদি আমরা দেখি যে এখানে গমের উৎপাদন কিন্তু বেশি করা হয়। তো এভাবে গোটা ভারতবর্ষের দিকে যদি আমরা লক্ষ্য রাখি, তো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাবো যে কোথাও ধান, কোথাও গম, কোথাও মিলেট, কোথাও জোয়ার, এই ধরনের খাদ্যশস্যগুলোই মূলত হচ্ছে চাষ করা হয়ে থাকে। ঠিক আছে? তাহলে তোমাদের আজ পড়ালাম কৃষিকাজ কী আর ভারতীয় কৃষির বৈশিষ্ট্যগুলো কী কী, সেগুলো আমি আলোচনা করলাম। তোমরা বাড়িতে পড়তে থাকো এবং প্রত্যেকটা পয়েন্ট যেগুলো বোঝালাম যদি বুঝতে পারো তো ঠিক আছে, যদি কোনো ক্ষেত্রে অসুবিধা পাচ্ছ না, আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে, আমি আবার সেগুলোকে ডিসকাস করে দেবো। ঠিক আছে? আজকের জন্য তোমরা এটা পড়তে থাকো। এখান থেকে মূলত যে প্রশ্নটা আসে যে ভারতীয় কৃষির বৈশিষ্ট্য কী, এটা মূলত 5 নম্বরের জন্য আসতে পারে। তাই এই উত্তরটা তোমরা ভালো করে পড়ে রাখো, একদম মুখস্থর মতো করে নাও। পারলে বিভিন্ন বই থেকে তোমরা খাতাতে উত্তরটাও লিখে রাখতে পারো। ঠিক আছে? তাহলে আজ এই পর্যন্ত থাক, আবার পরবর্তী ক্লাস কবে হবে আমি জানিয়ে দেবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে।